হায় 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 মাদ্রিদ! কি করলি ভাই মাদ্রিদ? রড্রি যাচ্ছে বার্সেলোনাতে। আজকের ব্রেকিং নিউজ, কাল রাত থেকেই নিউজ আসছে যে রড্রি আর রিয়াল মাদ্রিদে আসছে না। অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে রড্রি যাচ্ছে বার্সেলোনাতে। হায় 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 হায়, কিচ্ছু বলার নেই। রিয়াল মাদ্রিদের সব থেকে বড় দুর্বলতা ভাই মিডফিল্ড। বার্সেলোনার মাঝমাঠ পেদ্রি, গাভি, ড্যানি ওলমো, ফ্র্যাঙ্কি ডিজং, আরো একাডেমির যে কোনো প্লেয়ার আসে ভাই খেলে দিয়ে চলে যায়। মাঝমাঠ থেকে বল ভাই আগের এল ক্লাসিকোয় দেখাই গেছে বল নেওয়াই যাচ্ছে না। আর সেদিকে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে কে আছে? চুয়ামেনি, ভালভের্দে, বেলিংহামকে আমি মিডফিল্ডার ধরি না। বেলিংহাম অ্যাটাকিং মিডফিল্ডার, মেনলি অ্যাটাকিং থাকে। প্রপার যদি মিডফিল্ডার নাম্বার 6 নাম্বার 8 ধরতে হয়, চুয়ামেনি, ভালভের্দে, যারা নিজেরা মারামারি করতেই ব্যস্ত। এ ওকে ঘুষি মারছে, চুয়ামেনি তো ঘুষি মেরে ভালভের্দেকে হসপিটালে পাঠিয়ে দিলে, বা সামনের বারে ভালভের্দে চুয়ামেনিকে ঘুষি মেরে হসপিটালে পাঠিয়ে দেবে। কি হচ্ছে ভাই? যেটা রিয়াল মাদ্রিদের লাস্ট 2 সিজন সব থেকে বড় দুর্বলতা ছিল, কারণ টনি ক্রুজ টিম ছেড়ে চলে গিয়েছিল। টনি ক্রুজের বদলি কাকে নেওয়া হলো? কিলিয়ান এমবাপে। কোনো মানে হয় এটার? এই সাইনিং এর কোনো মানে হয়? টনি ক্রুজের মতো একজন অভিজ্ঞ মিডফিল্ডার দল ছেড়ে চলে যাচ্ছে, তার বদলি কোনো রকম মিডফিল্ডার সাইন করা হলো না। পেরেজকে কোনো কথা বললেই তার একটাই উত্তর, আমাদের টিমে সব আছে, আমাদের টিমে সব আছে। এই যে চুয়ামেনি আছে, ভালভের্দের, যে চুয়ামেনি ভাই শুধু ট্যাকেল করতে জানে। আমি যা খেলা দেখেছি, অনেকেই তোমরা ফ্রান্সের বিশ্বকাপের খেলাও দেখেছো, ও ট্যাকেল করা ছাড়া আর কিচ্ছু জানে না। একটা পাস দিতে বললে এদিক ওদিক পাস দেয়। হ্যাঁ, আবার লর্ড ক্যামাভিঙ্গা, লর্ড ক্যামাভিঙ্গা তিনি তো এক তো ইনজুরিতেই 6 মাস বসে থাকে। যতদিন ম্যাচ খেলবে, পাস একটা যদি ঠিক পাসে দিয়ে দেয়, সে অনলি জানে ব্যাক পাস, মানে ঠিক পাস যদি ক্যামাভিঙ্গা দিচ্ছে মানে সে ব্যাক পাস দিচ্ছে গোলকিপারকে, আর নইলে মিস পাস। ক্যামাভিঙ্গা ব্যাক পাস আর মিস পাস ছাড়া আর কিচ্ছু জানে না। তাকে বলা হচ্ছে তুই ভাই যা, তোকে টিমে কোনো দরকার নেই, তুই এখান থেকে বিদেয় হ। কিন্তু সে বলছে না, আমি তো যাব না। আমার সাথে তোমরা 5 বছরের কন্ট্রাক্ট করে রেখেছো, চুক্তি যতদিন না হচ্ছে, আমি শেষ হচ্ছে, আমি যাব না। আর এদেরও বলি হারি যাই, তুই, সবারই একটা অ্যাসপিরেশন থাকে আমরা জাতীয় দলের হয়ে খেলবো, দেশের হয়ে খেলবো। দেখতে পাচ্ছিস তুই রিয়াল মাদ্রিদে থাকলে চান্স পাবি না, তোর দ্বারা হবে না, তোকে খেলাবে না, তাও গ্যাঁট হয়ে বসে থাকবে। না, আমি তো যাব না, আমি থাকবো। আর আমি পেরেজেরও বুঝি না, ড্যানি সেবালোসকে যেমন কন্ট্রাক্ট টার্মিনেট করলো, তুই একেও টার্মিনেট কর, বিদেয় কর। এইসব লোক থাকার থেকে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। তাই এই ক্যামাভিঙ্গা, একে তো ইমিডিয়েট বের করা উচিত, যার কোনো রকম রোল নেই, গোটা সিজনে রোল থাকবেও না। চুয়ামেনি ভালভের্দের মধ্যে আমিও চাইবো চুয়ামেনি ভালভের্দের তবু বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে ভালো। চুয়ামেনি ওই ডিফেন্সিভ মিডফিল্ডার, ওই ডিফেন্সটুকুই পারে, ওকে সেন্টার ব্যাক খেলালেও চলবে। কিন্তু ও মিডফিল্ডার নয়, আমি ওকে ডিফেন্সিভ মিডফিল্ডার ধরি না। ও ট্যাকেল করা ছাড়া আর কিছু জানে না। একটা যে বল বাড়াতে হবে, সামনে পাস দিতে হবে, ও সামনে পাস দিতে জানে না। ট্যাকেল করো, পেছনে কাউকে পাস, হয় সাইড পাসিং নয় ব্যাক পাসিং। আগের 2 সিজন ধরে তো খেলা দেখা যাচ্ছে, দেখলেই বোঝা যাচ্ছে যে আমরা অনেকেই বলছিলাম ভিনিসিয়াসের দোষ, এমবাপের দোষ, কিন্তু অ্যাকচুয়াল দোষ মাঝমাঠের। ভিনিসিয়াস, এমবাপে এরা কেউ মেসি রোনাল্ডো লেভেলের প্লেয়ার না, যারা নিজের দমে ম্যাচ জেতাবে। তাদেরকে বল দিতে হবে, হালান্ড এদেরকেও বল বাড়াতে হবে। আমরা ম্যানচেস্টার সিটিতে দেখছি কি, কেভিন ডি ব্রুইন চলে যাওয়ার পর ম্যানচেস্টার সিটিও সাফার করছে, কারণ হালান্ডেরও বল দরকার। ডি ব্রুইন যতদিন সিটিতে প্রাইমে খেলেছে, বলটা বাড়াতো, কিন্তু তারও বয়স হয়েছে, অন্য টিমে যাচ্ছে, তখন আর হালান্ডের সেই বল আসছে না, সাপ্লাই লাইনটা বন্ধ হয়ে গেছে। আর রিয়ালের সেম প্রবলেম, এমবাপে, ভিনিসিয়াস এরা নিজেরা খেলা তৈরি করতে পারে না, এরা সেই লেভেলের প্লেয়ার না। এদেরকে বল বাড়াতে হবে, বল সাপ্লাই দিলে তবে যদি এরা কিছু করতে পারে। আর আমাদের মাঝ মাঠে, রিয়াল মাদ্রিদের মাঝ মাঠের যা হাল, এরা তো শুধু ব্যাক পাস, সাইড পাস আর ট্যাকেল। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে কোনো বল কন্ট্রোলের কোনো ব্যাপার নেই। সাইড পাস, ব্যাক পাস, সাইড পাস, ব্যাক পাস, ট্যাকেল, সাইড পাস, ব্যাক পাস, ট্যাকেল। আমি তো ভাবছি সামনের এল ক্লাসিকো কিরকম হবে, ওই রড্রি, পেড্রি, ড্যানি ওলমো এরা বল নিয়ে শুধু পুরো আমি দেখতে পাচ্ছি আর্জেন্টিনা ভার্সেস স্পেনের খেলা যেরকম হয়েছে, নিজেরা নিজেদের মধ্যে বল ব্যাক
ঘুরিয়ে গেছে আর এরা শুধু চেজই করে গেছে, একটা হাফই খেলা হচ্ছিল। সামনের এল ক্লাসিকো এরকম একটা বোরিং এল ক্লাসিকো হতে চলেছে। আর তবে গালিও খাচ্ছে। রিয়াল মাদ্রিদ কালকে পোস্ট করেছে যে হয় না আমরা যেমন মিম পোস্ট করে থাকি যে একজন শুয়ে আছে, সে ভাবছে নিয়ান দিওমানদের সাইন হয়েছে, ভিনিসিয়াস রিনিউ করেছে। গালি দিয়ে এত গালি দিয়েছে যে রিয়াল মাদ্রিদের ফ্যানেরা ইনস্টাগ্রাম আর টুইটারের পোস্টে গিয়ে এত গালি দিয়েছে, সে পোস্টটাকে ডিলিট করেছে, করে আবার ২-৩ ঘন্টা পরে আপলোড করেছে। আপলোড করার পর আবার সবাই গালি দিয়েছে। এবং সেই কমেন্টে গিয়ে তোমরা দেখতে পারো রড্রির ছবি আপলোড হয়ে গেছে। গুচ্ছের রড্রির ছবি, সাইন রড্রির কমেন্ট আর গালাগাল। আজ থেকে শুরু হয়েছে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ, কারণ রড্রি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে আমি বার্সেলোনায় যাচ্ছি, রিয়াল মাদ্রিদে যাচ্ছি না। তারপর থেকে এখন রিয়াল মাদ্রিদ যেকোনো পোস্ট করলেই নিচে শুধু কমেন্ট আসছে, ভাই মিডফিল্ডার চাই, মিডফিল্ডার চাই, মিডফিল্ডার চাই। এবং বোর্ড আশা করছি এই ফ্যানের প্রেসার এটা চালিয়ে গেলে পেরেজ বাধ্য হবে একটা মিডফিল্ডার কিনতে। যদি অফিসিয়ালি স্ট্যাটাস বলি রিয়াল মাদ্রিদের ট্রান্সফার মার্কেট, তারা বলছে আমাদের ট্রান্সফার মার্কেট ক্লোজ, মানে ইনকামিং ক্লোজ, আর কেউ আসছে না। আজকে কথা শোনা যাচ্ছে এনরিক হয়তো লোনে চলে যেতে পারে। এত বেশি অ্যাটাকার, ভাই অ্যাটাকারকে বিদায় কর। যেটা দরকার টিমে সব থেকে বেশি মিডফিল্ডারই তোর কাছে নেই। মিডফিল্ডে বল কন্ট্রোলটা কে করবে ভাই? বল ওই অ্যাটাকে গিয়ে সবাইকে ওই নাচন কোদন করতে হবে না, এদিকে খেলা হবে শুধু রিয়াল মাদ্রিদের হাতে। এই মোস্ট ডিজাস্টার্স আর মোস্ট ডিজাস্টার্স ট্রান্সফার সিজন আমি এটা বলতে পারি রিয়াল মাদ্রিদের। যতই তুমি অনেক প্লেয়ার্স, কাকে তুমি সাইন করেছো? কোনাটেকে ডিফেন্সে নিয়ে এনেছে সেন্টার ব্যাক, কোনাটে লিভারপুলের চরম খারাপ পারফরমেন্স করেছে, ফ্রিতে পেয়েছো নিয়েছো মানছি, কিন্তু অ্যাকচুয়াল যদি নিজের সেন্টার ব্যাককে ইমপ্রুভ করাতে হয়, বাস্তনির মতো একটা প্রুভেন সেন্টার ব্যাককে তোমাকে আনতে হবে। সেন্টার আর কে কে সাইন করেছে? ডাম্প্রিজ একটা ভালো সাইনিং, কিন্তু ব্যাকআপ সাইনিং। ড্যানি কারভাল চলে গেছে। ড্যানি কারভাল আমরা বলতে পারি যে হ্যাঁ, ড্যানি কারভালের জায়গায় একটা সুন্দর ব্যাকআপ ডাম্প্রিজ ভালো সাইনিং। ফার্স্ট টিমটা কিন্তু ইমপ্রুভ এখনো করছে না। বার্নার্ডো সিলভা মেনলি উইঙ্গার, তবে শেষ কয়েক সিজন বয়স বাড়ার সাথে সাথে দেখা গেছে মিডফিল্ডে খেলছে। কিন্তু বার্নার্ডো সিলভার অ্যাজ এ মিডফিল্ডার কিন্তু পারফরমেন্স নাম এত নাম্বার 8 না নাম্বার 6 খেলানো যেতে পারে। আর নাম্বার 6 তুমি টপ নাম্বার 6 লাইক জুয়াও নেভেস বা ভিতিনা ওদের মতো পারফরমেন্স তুমি এক্সপেক্ট করতে পারো না বার্নার্ডো সিলভার থেকে। অ্যাজ এ সাবস্টিটিউট 60 মিনিটের পর তুমি খেলাতে পারো, বা যদি প্রথমে শুরুও করে 50-60 মিনিটের বেশিও খেলতে পারবে না। ওর সেই স্ট্যামিনা আর নেই, এখন থেকেই হাঁপাচ্ছে। এই প্র্যাকটিস ম্যাচ কালকে আছে, দেখাই যাবে। এটাও মোটামুটি সাইনিং। ডিওমান্ডেকে এত বেশি টাকা দিয়ে নেওয়া হলো, একটা সিজনে কিন্তু পারফর্ম করেছে, একটা সিজনের বেসিসে ওকে নেওয়া হয়েছে। তাই চরম একটা রিস্কি সাইনিং ইয়ান দিওমান্দে। আমরা এখনো জানি না তার কাছ থেকে কি আসতে চলেছে এই সিজনে। বেস্ট যেটা সাইন হয়েছে কুকুরেয়া। কুকুরিয়া ফার বেটার লেফট ব্যাক, ওয়ার্ল্ডের যদি আমরা টপ 3 লেফট ব্যাক এখন কাউন্ট করি তার মধ্যে নুনো মেন্ডেস আর কুকুরেয়া থাকবে। তাই কুকুরেয়া একটা আমি অসম্ভব ভালো সাইনিং মানছি, কিন্তু ভাই লেফট ব্যাক দিয়েই তো আর খেলা চলবে না। এখন কিছু রিয়াল মাদ্রিদ ফ্যানেদের যুক্ত হচ্ছে, দেখো আমাদের লেফট উইং দেখো আর রাইট উইং দেখো, এদিকে কুকুরেয়া, এদিকে ট্রেন্ট, এদিকে দিওমান্দে, এদিকে ভিনিসিয়াস। ভাই ওই উইং দিয়ে খেলা হয় না, খেলা হয় মাঝমাঠ দিয়ে। ডিফেন্স থেকে মাঝমাঠে বল যাবে, মাঝমাঠ থেকে অ্যাটাকে বল যাবে। কিন্তু ওই না বুঝলে যা হয়, সবাই ভাবে ফিফা টিমের মতো আর কি। আমরা কম্পিউটারে ফিফা খেলি না, ফিফার মতো যাকে খুশি কিনে নিলাম, গোলের পর গোল, গোলের পর গোল। ওইভাবে তো খেলা হয় না ভাই, মাঝ মাঠে বলটা ধরা খুব দরকার। আর রিয়াল মাদ্রিদের মাঝমাঠ ক্যামাভিঙ্গা, চুয়ামেনি, ভালভের্দে। লাস্ট দুটো সিজন ধরে দেখা যাচ্ছে এই মাঝমাঠ চলবে না। মাঝমাঠের পুরো সার্জারি করতে হবে। আর সেই মাঝমাঠের সার্জারি তো ছেড়ে দাও, একটা ভালো বার্নার্দো সিলভা মিডফিল্ডার নয়। বার্নার্ডো সিলভার খেলা ম্যানচেস্টার সিটিতে দেখতে পারো, হি ইজ এ উইঙ্গার, রাইট উইং এ খেলে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে পেপোকে ট্রাই করছিল যাতে মাঝ মাঠে খেলানো যায়, অ্যাজ এ সাবস্টিটিউট নাম ছিল। বার্নার্ডো সিলভা প্রাইম কোনো মিডফিল্ড সাইনিং না। ওই জন্য যেটা দরকার ছিল রিয়াল মাদ্রিদে সেই মিডফিল্ডই ভাই গায়েব। তার উপর রড্রিজ সে লাস্ট 2 মাস ধরে বলছে, ভাই আমি রিয়াল মাদ্রিদে যাব, আমি বাড়ি যেতে চাই, আমি মাদ্রিদে যেতে চাই, আমি মাদ্রিদের হয়ে খেলতে চাই। সে বারবার স্টেটমেন্ট দিয়ে গেল, আর তুমি হ্যাঁ হ্যাঁ দেখছি, এই তো এইবার নেবো। কাকে সাইন করছো? কোথায়? কার্লোস এসপি কে সাইনিং হয়ে গেল। বার্নার্ডো সিলভাকে যখন ফ্রি এজেন্ট সাইন করছিলি, তা সেই সাইনিংটা একটু পিছোতে পারতিস। তুই রড্রিগাকে সাইন করে নে না, তাও এক তো এরকম মারাত্মক পিছলো।
আর এইরকম ভাবে যদি আমি রড্রির জায়গায় থাকতাম, দেখতাম একটা ক্লাব পিছিয়েই যাচ্ছে, আমার কাছে আরেকটা অফার এসেছে, আমি অবশ্যই সেই অফারটাই লুফে নিতাম। কারণ এদের তো জানি না এটা আদৌ আসবে কি না আসবে। আর সেকেন্ড হচ্ছে দাম। ম্যানচেস্টার সিটি বলছে আমাদের 75 মিলিয়ন ইউরো চাই। রিয়াল মাদ্রিদ বলছে না, আমরা 50-এর ওপর দেব না। তাও কথা চলছিল, রিয়াল মাদ্রিদের যে ট্রান্সফার কমিটির হেড জুনি কালাপাত ম্যানচেস্টার সিটি থেকে কথাবার্তা চলছে, কথা হয়ে গেছিল 65 মিলিয়ন ইউরোতে সব হয়ে যাবে, 65 ফাইনাল প্রাইস ফিক্স হয়ে গেছিল। কিন্তু জুনি গালাভাত বললেন না না, আমি 65 থেকে আরো নামাতে পারবো। পেরেজকে বললো না না, তুমি ওয়েট করো ভাই, আমি এটাকে আরো কমে করিয়ে দেবো। এই কমে করতে গিয়ে কি হলো, বার্সেলোনা মাঝখান থেকে ঢুকলো। আর এটা তো স্বীকার করতে হবে, রড্রির যা প্লেইং স্টাইল বার্সেলোনার পাসিং ফুটবল হাই প্রেসিং স্টাইলের সাথে যথেষ্ট ম্যাচ করে। আর স্পেনের যে টিমমেট গুলো আছে যাদের সাথে রড্রি বিশ্বকাপে খেলেছে তাদেরকেই পাশে পাবে, তাদের একটা ইনফ্লুয়েন্স থাকবেই। হ্যান্সি ফ্লিক নিজে ফোন করেছে রড্রিকে যে এই ভাই তোমার জন্য আমার এই প্ল্যান আছে, তোমাকে এইভাবে খেলাবো, এর সাথে খেলাবো, বলে তার সাথে পুরো মিটিং করেছে ফোনেতে। বার্সেলোনার যে ট্রান্সফার কমিটির জেকো, সে গিয়ে পার্সোনালি রড্রির এজেন্টের সাথে ভিজিট করার পর রড্রির সাথে ভিজিট করেছে, তাকে তার স্যালারি নেগোসিয়েশন এটসেট্রা ডাইরেক্ট ডেকো গিয়ে হ্যান্ডেল করেছে। সেখানে তুমি যখন, আমি যদি নিজে রড্রির জায়গায় বসি, আমার সাথে কেউ যখন এত অ্যাগ্রেসিভলি আমাকে নেওয়ার জন্য ঝাঁপিয়েছে, আর যেখানে রিয়াল মাদ্রিদ মিনমিন 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 করছে, তাকে তাহলে আমার প্রেফারেন্স দেওয়া উচিত। আমাকে যেখানে চাওয়া হয় আমি তো সেখানেই যাব। আমাকে কেউ যদি না চায় আমি তাহলে কি করে সেখানে যাব? আমি যদি কাউকে বলি বন্ধু ভাই খাওয়া না, ভাই খাওয়া না, ভাই খাওয়া না বলেই যাচ্ছি, আর কোনো বন্ধু এসে বলে চ ভাই খাবি, চ তোকে এক্ষুনি বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাচ্ছি, তাহলে আমি সেই বন্ধুর সাথেই যাব? নাকি যাকে বলে যাচ্ছি খাওয়া না, খাওয়া না, তো কেউ যদি বলে তোকে খাওয়াতে নিয়ে যাব, তাকে বলবো না তুই যা, আমি ওর জন্য ওয়েট করছি, ও আমাকে একদিন খাওয়াবে? সেটা তো ভাই হবে না। তাই রিয়াল মাদ্রিদ এটা নিজেই আমার মনে হয় ইচ্ছাকৃতভাবে এই রড্রি সাইনিংটা করতে চায়নি। আমার মতে যেটা বড় কারণ, রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্সিয়াল ইলেকশনে রিকেলমে যে পেরেজের রাইভাল ক্যান্ডিডেট ছিল, রিকেলমে বলেছিল যে আমি যদি ভোটে জিতি আমার প্রাইম সাইনিং হবে রড্রি আর হালান্ড। আমার মনে হয় এইটা একটা বড় ইস্যু পেরেজের রড্রিকে সাইন না করার। কারণ রিকেলমে যেহেতু রড্রির নাম ঘোষণা করেছিল, আমি তাহলে এখন যদি রড্রিকে নিয়ে নিই আমি তো হেরে যাচ্ছি, একই রাস্তায় হাঁটছি। এই ইগোইস্টিক বুড়োটার জন্যই আজ রিয়াল মাদ্রিদের এই হাল। এখনো চাইছি রিয়াল মাদ্রিদের কোনো একটা মাঝমাঠ সাইনিং করুক। মাঝমাঠে ব্রুনো গিমেরেসকে তো আর্সেনাল কিনে নিল, মাঝমাঠে আর সাইনিং কে পড়ে থাকছে? ম্যানচেস্টার সিটি যদি বেচে দেয়, ম্যানচেস্টার সিটি রড্রিকে আমি ধরেন যেহেতু হ্যাঁ হয়ে গেছে, একটা কোনো না কোনো ট্রান্সফার ভ্যালু অ্যাকসেপ্ট হয়ে যাবে। তাই ম্যানচেস্টার সিটি যদি বার্সায় রড্রিকে বেচে দেয়, ওদেরও কাউকে সাইন করতে হবে। যেটা কথা চলছে, আয়ুব বুয়াদি মরক্কান যে প্লেয়ার এখন ফ্রান্সের লিগ লিলেতে খেলে, 18 বছর বয়সী প্লেয়ার, তাকে অ্যারাউন্ড 75 মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটি নিচ্ছে। মানে ওই রড্রির যে দাম বেসিক্যালি সেই দাম দিয়েই আইব বুয়াদিকে অ্যাজ এ ফিউচার স্টার নিচ্ছে। কিন্তু আইব বুয়াদিকে দিয়ে তো আর ম্যানচেস্টার সিটি গোটা টুর্নামেন্ট খেলবে না, প্রিমিয়ার লিগ প্লাস চ্যাম্পিয়ন্স লিগ, এত বড় টুর্নামেন্ট, এতগুলো কাপ, ওই শুধু আইব বুয়াদির ভরসায় চলবে না। কোনো এক্সপিরিয়েন্সড একটা মিডফিল্ডার ওরাও চাইছে। বাজারে কিন্তু মিডফিল্ডার এখন কম আছে, অপশন কি আছে? এক নম্বর অপশন আছে এনজো ফার্নান্ডেজ। কিন্তু এনজো ফার্নান্ডেজ নিজে যদিও চাইছিল রিয়াল মাদ্রিদে আসতে, সে বড় স্টেটমেন্টও দিয়েছে অনেক ওয়ার্ল্ড কাপ শুরুর আগে, কিন্তু রিয়াল মাদ্রিদ সেখানেও নিজের পিছনে বাঁশ দিয়ে রেখে দিয়েছে। কারণ রিয়াল মাদ্রিদ মাঝখান থেকে আবার স্টেটমেন্ট দিয়েছে না না আমরা এনজোকে নিচ্ছি না, বাজারে যে যে কথাগুলো চলছে সেগুলো সবই গুজব, যদি নেওয়ার হয় আমরা তাহলে চেলসিকে বলবো। একদম অফিসিয়াল এই স্টেটমেন্ট রিয়াল মাদ্রিদ দিয়েছে। তাহলে এইরকম স্টেটমেন্ট দেওয়ার পর নিশ্চয়ই এনজো ফার্নান্ডেজ ছুটবে না রিয়াল মাদ্রিদের। আর ম্যানচেস্টার সিটির আরেকটা অ্যাডভান্টেজ কি, সিটির যে প্রেজেন্ট কোচ এনজো মারেস্কা, সে আগে চেলসির কোচ ছিল প্রায় 1.5-2 বছর। 1.5 বছর, কারণ জানুয়ারিতে ছেড়ে দেয়, 1.5 বছর এনজো ফার্নান্ডেজ এনজো মারেস্কার আন্ডারে খেলেছে, কাপও জিতেছে, ক্লাব ওয়ার্ল্ড কাপ। সেই হিসেবে আমার মনে হয় এনজো ফার্নান্ডেজ ম্যানচেস্টার সিটিতে যাচ্ছে। আয়ুব বুয়াদি তো ম্যানচেস্টার সিটিতে হয়তো আর কাল পরশুর মধ্যেই সাইনিং হয়ে যাবে। আর মিডফিল্ডার কে থাকছে বাজারে? আমি যদি নাম নিই, ক্রিস্টাল প্যালেসের অ্যাডাম হোয়াটন, অনেক ফ্যান কালকে রিয়াল মাদ্রিদের পেজের নিচে কমেন্ট করেছে অ্যাডাম হোয়াটন সাইন, অ্যাডাম হোয়াটন ইজ এ প্রুভেন ট্যালেন্ট বলবো না, কারণ লাস্ট 2 বছর আমরা শুধু প্রিমিয়ার লিগে অ্যাডাম হোয়াটনকে দেখেছি, সেই হিসেবে প্রুভেন না হলেও যথেষ্ট অভিজ্ঞ। সেই হিসেবে অ্যাডাম হোয়াটনকে নিলেও নিতে পারে ক্রিস্টাল প্যালেস থেকে, প্রিমিয়ার লিগ এক্সপিরিয়েন্স রয়েছে, রেগুলার ফুটবল খেলে। অ্যালেক্স স্কট বর্নমাউথ,
ওয়ান সিজন ওয়ান্ডার, এক বছর, লাস্ট ইয়ারটা কিন্তু খুব ভালো খেলেছে, কিন্তু নাম্বার 8 না। অ্যালেক্স স্কট ইজ এ নাম্বার 6। তুমি ডাবল পিভট ইউজ করতে পারো, কিন্তু অতটা ডিফেন্সিভ ক্যাপাবিলিটি পাবে না। আর আছে অ্যাঞ্জেলো স্টিলার, যাকে টনি ক্রুজ সাজেস্ট করেছিল। অ্যাঞ্জেলো স্টিলারের লাস্ট সিজন মোটামুটি ছিল, কিন্তু ওই যে অ্যাঞ্জেলো স্টিলারের বড় নাক, বেরেজের হচ্ছে ভালো দেখতে প্লেয়ার হতে হবে, খেলো ভাই খারাপ খেললেও চলবে, কিন্তু দেখতে ভালো হতে হবে। অ্যাঞ্জেলো স্টিলারের যেহেতু নাকটা বড়, তাই আমি ভাই তোকে নিয়ে যাবো। আজব যুক্তি ভাই, এইভাবে কেউ যে ফুটবল খেলে! আমি এই ফুটবল মার্কেট চলতে পারে, আমি এই রিয়াল মাদ্রিদকে দেখে দেখছি। যাই হোক, আর কে পড়ে যাচ্ছে? অ্যাডাম ওয়ার্টন, অ্যালেক্স স্কট, আর অ্যাঞ্জেলো স্টিলার, আর জার্মানির মিডফিল্ডার এনমেচা। জানি না এনমেচা আসবে কি আসবে না, যথেষ্ট ইনজুরি প্রোন। তাই মিডফিল্ড মার্কেটও যথেষ্ট শর্ট, যথেষ্ট স্মল, আর সাইন করার মতো কেউ নেই। রিয়ালিস্টিক অপশন যদি বলি, পড়ে থাকছে ভাই অ্যাডাম হোয়াটন আর এনজো ফার্নান্ডেজ। এনজো ফার্নান্ডেজ আর অ্যাডাম হোয়াটনের মধ্যে কাউকে সাইন করলে তবু ভালো, তবে রিয়াল মাদ্রিদের মিডফিল্ড রিইনফোর্সমেন্ট অবশ্যই দরকার। যাই হোক, মাদ্রিদ ফ্যানেদের জন্য একটা দুঃখবর নিয়ে এলাম আজকে। বার্সেলোনা ফ্যানেদের জন্য ডেফিনেটলি একটা সুখবর। রড্রি জয়েন করছে, পেড্রি, গাভি, ড্যানি ওলমো। ডিজং হয়তো খেলবে না, ডিজং এর এসিএল ইনজুরি আছে। ডিজংকে যদি বাদও দিই, রড্রি, পেড্রি, গাভি, ড্যানি ওলমো সবাই মিলে যখন মাঠে দাপাদাপি করে বেড়াবে, বার্সেলোনা ফ্যান হিসেবে সত্যি একটা প্রাউড মোমেন্ট এটা। তো দেখা যাক কি হয় নেক্সট এল ক্লাসিকোয়। আশা করছি বার্সেলোনা রিয়াল মাদ্রিদকে পুরো মানে ধুলোয় ফেলে আর দাম পেটাবে। দেখা যাক রড্রি নিউজে কোনো আপডেট এলে বা রিয়াল মাদ্রিদে বার্সেলোনার আরো কোনো আপডেট এলে জানাচ্ছি। বার্সেলোনার দুটোই সাইনিং আর বাকি আছে, রড্রি আর দিয়েগো আলভারেজ। কারণ বার্সেলোনায় লেভানডস্কি ছেড়ে চলে গেছে, একটা স্ট্রাইকার বার্সেলোনার ইমিডিয়েট দরকার। আর আমি সেটাই ভাবছি, যদি রড্রি প্লাস দিয়েগো আলভারেজকে সাইন করতে পারে, বার্সেলোনার যে টিমটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের দাবিদার। চ্যাম্পিয়ন্স লিগের জন্য বার্সেলোনা, লা লিগা তো জিতছে, কিন্তু ওদের পাখির চোখ এবারে চ্যাম্পিয়ন্স লিগ। এবং সেই দিক থেকে যদি রড্রি আর আলভারেজকে পায়, হিউজ 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 চান্স আছে বার্সেলোনার। সেমিফাইনাল তো যাচ্ছেই, কাপ নেওয়ার একটা হিউজ চান্স আছে। তো আবার নেক্সট দিন আমি ফুটবলের সমস্ত আপডেট নিয়ে চলে আসব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখো। রেগুলার সমস্ত ট্রান্সফার আপডেট, ওয়ার্ল্ড ফুটবলের সমস্ত আপডেট নিয়ে আমি তোমাদের কাছে অ্যাজ সুন অ্যাজ পসিবল চলে আসবো। থ্যাংক ইউ, গুড নাইট।